আপু আপনার সাথে মহিম মেম্বারের সাথে সমস্যা কি বলবেন? ভাই আসলে আমি আপনাদেরকে চিনি নিতে, যেহেতু আপনাদেরকে কেউ না কেউ আমার কষ্টের বিষয়গুলো জানানোর জন্য জানাইছে বিতে আপনারা অবগত হয়ে আমার বাসায় আসছে। আমি আপনাদের কাছে অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে। ভাই আমার বিষয়টা হলো আমার হাজবেন্ড মারা গেছে 18 সালে। মারা যাওয়ার পরে আমি খুবই করুণ অবস্থায় আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে কোনো রকমের টুকিটাকি আমি কাপড় বিক্রি করি খাইতাম। পরস্থানে আমি এর আগে কিন্তু আমি 2 বার ভোট করছি। এই মহিলা মেম্বার আমাকে বহুত রকমের বিয়ে করার জন্য অনেক প্রস্তাব দিয়েছে, অনেক প্রস্তুত দিয়েছে বিয়ে করার জন্য। আমি রাজি নেওয়ার হরে উনি গাজীরহাট কেন্দ্র থেকে বাক্স চুরি করে আমাকে আমার প্রতিদ্বন্দ্বী মমনা মেম্বারের সাথে আমার 28 ভোটে ডিফিট দিচ্ছে। 2 বারের পরে যখন আমার স্বামী মারা গেছে তখন আমি মেম্বার জয়যুক্ত সবাই স্বাভাবিকভাবে আমাকে মেম্বার বানাইছে। এটা বলছে যে ওনার স্বামী নেই। পরস্থানে আমার ছোট মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমি গরুর মাংস কিনতে এবং ওনার দোকানে গেছি একটা গরু কিনতে। যাওয়ার পরে ওনারকে দাওয়াত দিয়ে এসেছি, উনি আসছে, উনি আমার কাছে 22,000 টাকা পাবে। এই টাকাকে কেন্দ্র করে উনি আমার বাড়িতে আসা যাওয়া। পরস্থানে একদিন বন্ধুর মতন ও আমার সাথে আমার বন্ধুতে আমি দেখি যে ওর চলা ফিরে বা কথা কাজে কিছু আমার প্রতি তার কিছু লোভ আসছে। তখন আমি আল্লাহর কোরআন হাতে দিয়ে ওনাকে আমি বন্ধু ডাকছি। বন্ধুর মাঝে উনি একদিন হঠাৎ করে উনি আমার এলাকাবাসী আমাদের সাবেক মেম্বার ইলিয়াস মেম্বার আমার পাশের বাড়ি এবং আমাদের কোর্টে একজন মুড়ি সাধু মেম্বারের ছেলে আবুল বাসার, এখানে আমাদের আমার পাশাপাশি মাসান্তারির লোক এক এলাকার সবাই ওনাকে মালেগণের নাম আব্দুল ওয়াব, মতিন মেম্বার অনেক লোককে উনি আমাকে বিয়ে করবো বলে অবহিত করছে সবাইকে। আমি প্রত্যাখ্যান করছি, আমি এই বিয়েতে রাজি ছিলাম না এবং সম্মতি ছিলাম না। পরে কিছুদিন পরে শুনি কি একদিন আমার বাড়িতে এসছে আশিকা, উনি ওনার ওয়াইফকে ডিভোর্স দিয়ে এসছে। প্রথম স্ত্রীর ঘরে ওনার প্রথম স্ত্রীর ঘরে 1 ছেলে 1 মেয়ে। পরের স্ত্রী আমাদের 8 নম্বর ওয়ার্ডের 1 মেয়ে বিয়ে করি, ওই মেয়েটারও জীবন লাইফ সাদা করি ওই মেয়েটারও দিয়ে ফেলছি। পরে আরেকটা বিয়ে করছে ইয়েতে যশোর 4 নম্বর স্ত্রী যিনি, ইনি এক বাদ্যার মেয়ে, বাড়ি হচ্ছে মুন্সিরহাট রামচন্দ্রপুর বাদ্যার মেয়ে। ও গার্মেন্টসের চাকরি করে, অল পরিবারে এরা গার্মেন্টসের চাকরি করে। ওই মহিলার সাথে কেমনে ওরে যোগাযোগ করে ওরে বিয়ে করছে। করার পরে ওই মহিলা বলে আমার কাছে আসি বলে আমার হাতটা ভাঙি ফেলছে। কেন? আমার বাইয়ে আমি রাতে 2টা বাজে আমি 29 খেলি, 2:30টার দিকে বাড়িতে গেছি, যাই দেখি আমার ভাই আর আমার বউ এক বিছনায় শারীরিক সম্পর্ক করে। তখন আমি আমার বোরে ফিরে দিছি আর আমার ভাই আর আমার বউ মারি আমার হাতটা বাম হাতটা মহিলা বলেন আমার কাছে ওই মহিলার বিষয় 4 নম্বর মহিলার 4 নম্বর স্ত্রীর ব্যাপারে মহিলাটা আপনারা বলতেছেন আমার বাড়িতে আসছে। আমার থেকে 8,000 টাকা লই ও সাহাতলি যেই ট্রিটমেন্ট হয়েছে। পরক্ষণে এলাকাবাসীকে বলছে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি হুন্ডাতে। একজনের কাছে একভাবে বলছে, বলি আমি ও মহিলার ডিভোর্স দিয়ে দিচ্ছি। কয়েকদিন পরে দেখি যে ও মহিলা কোনো ওনার বাড়িতে নাই। ওনার পরে এ মহিলা কোথায়? চট্টগ্রাম গার্মেন্টসে চাকরি করে। পরে আমাকে বিয়ে করবো, আমাকে অনেক রকমের এলাকার সবাই ধরছে। আমার লগে আমার কোয়ালিটি আমার যোগ্যতার লগে আমার মেয়ে উনি অনেক রকমের খাটো। আমি তাকে কোনো রকমে ম্যানেজ করে নিতে পারছি না, মানে আমার মনে করি আমি নিতে পারছি না। পরস্থানে কি করলো, 20-এর বোতল লইছে, 20-এর বোতল লই 20 খাইব। আমি তাও বলছি 20 খেলে ওর ছেলে মেয়ের জীবন নষ্ট হইব, আমার কি হইব? আমি বিয়ে বসবো না। আমি রাজি না ওনার কাছে বিয়ে বসতে। আমি তো ওনার স্ত্রী এসছে। পরে উনি বলছে যে আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিছি। ও আমার মা, ও আমার খালাম্মা। আমার খালাম্মারে আমি আমার জিন্দিগিতে আর আনতে না যে খালাম্মা আমার লাইফ সাদা করে দিছে, আমার হাতটা ভাঙি দিছে। আমার ভাই ইয়াসিনের সাথে শারীরিক সম্পর্ক আমাকে আমার চেয়ে
আমার ভাইয়ের প্রতি সে দুর্বল বেশি। এরপরে এগুলো বলার পরে আমি কি করব, আমি একটা ভাবনা চিন্তা ছিলাম। এলাকার জনগণ আমাকে বুঝার, ওরাও বুঝার পরে আমি একটা বিভেদ নিচ্ছি যে আমি তো অবিবাহিতা মেয়ে না, আমি ওনার কাছে এমন কোন একটা কিছু চাইলে উনি তো আমাকে দিবে না। তাইলে আমি যে জায়গাটা কিনছি এখানে পাশে আরো 9টি সিম জায়গা আছে, ও যদি আমাকে বিয়ে করে, এখন ওনার বউ নাই, বুঝছেন, 4 নাম্বার স্ত্রী চলে গেছে, ওনার ওয়াইফ নেই, ওনার ওয়াইফ কোথায় চট্টগ্রামে গার্মেন্টস চাকরি করে, বাইরে পরকীয়ার কারণে দিয়ে ফেলছে, এখন উনি তো খালি। আমি যদি বিয়ে বসতো, আমি তার আগের ঘরে 3টা ছেলে মেয়ে আছে, আমি এগুলা কি লালন পালন করতে পারবো না? আমার ঘরে তো 3 ছেলে মেয়ে আছে, আমি কি আমার বাড়ি ম্যানেজ করবো না ওর বাড়ি ম্যানেজ করবো? তাইলে একটা কাজ করেন, আমি আপনার কাছে বিয়ে বসবো, পাশে যে জায়গাটা আছে আমার এই জায়গাটা ওদের মুখাইলে ইলিয়াস মেম্বার, সাধু মেম্বারের ছেলে বসার, আব্দুল ওয়াব, ওদের মুখাইলে বসে বলছি যে ঠিক আছে, আমাকে বিয়ে করতে হলে আপনি একটা কাজ করতে হবে, কি আপনি আমাকে 10 লক্ষ টাকা কাফিন দিতে হবে, ওই জায়গাটা কিনে দিতে হইব, 2 ভরি স্বর্ণ দিতে হইব। তাহলে আপনার কি শর্ত কি উনি পূরণ করছে? এরপরে তো উনি মানছে। মেয়ে কি আপনাকে জায়গা কিনে দিছে? না, জায়গা কিনে দেন, ও শোনেন না, 10 ভরি স্বর্ণ, 2 ভরি স্বর্ণ দিছে, আমারে 6 আনা স্বর্ণ দিচ্ছে। আর আপনার কি 10 লাখ টাকা কাবিনে বিয়ে করছে? কাফিন 10 লক্ষ টাকা দিচ্ছে। বিয়ে হওয়ার পরে এখন আপনাদের কত বছর হয়েছে বিয়ে হয়েছে? 22 সালের জানুয়ারি 9 তারিখে। তাহলে এখন হিসাবে 3 বছরের মতো। জি। এখনো কি আপনারা হাজবেন্ড ওয়াইফ হিসেবে আছেন? শোনেন না, আমি না বললে আপনারা শুনবেন কিভাবে, অবগত হবেন কিভাবে? যখন আমি এর কাছে বিয়ে বসছি, আমার বিয়ে হওয়ার 2 মাস পরে ওনার ওই যে 4 নাম্বার স্ত্রী যে পরকীয়া করার জন্য বাইর লগে যে ডিভোর্স দিয়ে ফেলছে, এই বোরে আবার নিয়ে এসছে, ওর ঘরে বাচ্চা একটা হয়েছে, বুঝছেন না, 8 মাসের বাচ্চা গর্ভে ওই চলে গেছে। আমার 2 মাস, আমার বিয়ের 2 মাস পরে বাচ্চা ওইখানে হয়েছে, এই বাচ্চাটার কারণে একে আনছে। এরপরে আমি ওর বাচ্চার করে লালন পালন করার জন্য ওনার বাড়িতে গেছে, আমি যে ওখান থেকে বের হয়ে আসি না, ওই আমাকে শারীরিক নির্যাতন বহুত রকম করছে, আমি বের হয়ে আসি না। পরে আমার জন্য 999 ফোন করি, একজন স্যার ছিল সনদ বাবু, ওনাকে আনছে, আরো কয়েকটা কনস্টেবল এবং আনছে, আমি সবার নাম তো আর জানি না, ওর করে আনছে, বাইর করতে পারে না। পরে ওনার বাইর করে দিয়ে আমার মাথা ফেডে আমি হাসপাতালে, ঢাকা চিটাগাং, আমি চিটাগাং ফারবিও হাসপাতালে আসছিলাম 1 মাস 29 দিন। আমাকে এরকম শারীরিক নির্যাতন করছে, মারধর করছে, করার পরে আমি ওদের বিরুদ্ধে মামলা দিচ্ছি কোর্টে। মামলা দেওয়ার পরে সমাজসেবা অফিসারের কাছে নারী শিশু কোর্টের একটা ইয়ে আসছে, সমন আসছে, তদন্ত আসছে, আর ওনারা কি করছে, ওইখানে কোর্টে ইয়ে করছে, কোর্টে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি এত ইতিহাস বলি, আপনাদেরকে বিভ্রান্তি ফালাতে পারবো না। আমার এই সর্বশেষ কোর্টে একটা রায় হয়েছে কি, 3 মাসের জন্য আমাদেরকে একটা সুযোগ দিচ্ছে, স্বামী স্ত্রী যে একে অপরের জন্য মিলেমিশে থাকতে পারি। ও আমার হাই ফাদরি রেখছে, ভালো হয়ে যাইব, আর কখনো কোনো গন্ডগোল করবে না, এই কথাগুলো বলি। এর আগে উনি আমার থেকে কিস্তি বা এলাকার লোকজন দিয়ে আমার থেকে 4 লক্ষ টাকা নিচ্ছে। এই টাকা 1 লক্ষ টাকা পরিশোধ করছে, আর 3 লক্ষ টাকা দেন। এই কিছুদিন আগে আমি আর উনি 2টা রোড পাইছি, 80,000 টাকা আমার স্বর্ণবন্ধক দিয়ে নিচ্ছে, আমার আজ জিনিসগুলো সোয়াই দেন। এরপরে উনি গরু কিনবো কোরবানি, রোজার ঈদে গরু কিনবো, কিনি বিক্রি করব, বিক্রি করি আয় করব, পরে দিয়ে দিব। আমি 2টা রোডের কাজের টাকা দিই ওনারে, আমার স্বর্ণবন্ধক দিই। আমি কৃষি লোনের থেকে 70,000 টাকা লই দিই, মোট 2 লক্ষ টাকার ওনাকে দিছি। এই টাকা 3 এখন 2, জি মোট 5। 5 এই টাকাগুলা দেওয়ার জন্য উনি এবারে আমার থেকে ওনার কদিন বহিকে বালা, কদিন আমি বেলা, কদিন ও বেলা, কদিন আমি বেলা, ওইখানে গন্ডগোল করি, ওর লোক মারামারি করি, আমার এখানে এসছে। এখন আমার থেকে আমি যখন টাকাগুলো সব সৃষ্টি করছি যে আমার টাকা দিন, আমার টাকা চাইছি, এর আমার দেখেন আমার কিভাবে শারীরিক ভাবে আমি দেখাইতে পারছি না, আমার সারা শরীরে। কবে আসছে এটা? 23 তারিখ রাত্রে, 23 জুন। জি। মামলা করছেন? থানায় মামলা করছেন? থানায় মামলা করতে গেছি, ওসি স্যারের কইছে আপনি একটা পিটিশন আগে আপনি হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা হন, চিকিৎসা করি, চিকিৎসার কাগজপত্র আর এই মামলার কাগজটা নিয়ে আমি
এই থানাতে গেছি, থানাতে আমার এই মামলাটা নেই থানার প্রবলেম নেই না নেওয়ার পরে দিয়ে ওনাকে রাজনৈতিক ভাবে মামলা দিয়ে ওনাকে নিয়ে গেছে। এখন ওই মহিলা ওনার স্বামী কেন জেলে পাঠাইছি কালকে রাতের 11:30 বাজে আমার বাড়িতে। ওনার স্বামী মানে আপনার স্বামী না? হ্যাঁ, ওনার স্বামী এখন আপনার স্বামী না, আপনাদেরকে ডিভোর্স হয়েছে? না আমাদের এখন তাহলে তো আপনারও স্বামী। আমার স্বামী এখন আমি বলতে পারবো না, উনি তো বলছে, উনি দাবি করে ওনার স্বামী। আচ্ছা, আপনি ওনার কয় নাম্বার? উনি টোটাল কতগুলো বিয়ে আমি করছেন? 5 নাম্বার স্ত্রী। উনি কয়টা বিয়ে করছে? আপনার পরে এখানে বিয়ে করছে? আমার পরে একটা মেয়ে করছে যশোর, আমার কাছে মোবাইলে যে তাহলে উনি 6টা বিয়ে করছে। হ্যাঁ, আবার ওনার এই যে বাচ্চার মেয়ে যিনি ওই দাবরের সাথে পরকীয় করে বলছি না, ওই মহিলার বোনের জান আছে মুর্শিদা নাম, ওনার সাথে সম্পর্ক আছে। ওই মহিলার যে ভিডিও গুলো আছে যদি আপনারা চ্যানেলে দেন আমি দিতে পারবো, সব নেকেট আছে। কোন নারী ভাই, আপনারা একটা পুরুষ, আপনাদের কাছেও নারী আছে, কোন নারী এর স্বামীর অকর্মগুলোর গ্রহণ করে নিবে না। ওনার এই কুখ্যাত প্রমাণগুলো আপনার এলাকাবাসী থেকে জাস্টিফাই করতে পারবেন উনি কত খারাপ। তার বিরুদ্ধে প্রশাসনিক কি ব্যবস্থা চাচ্ছেন আপনি? চাইছি, গেছি এই মামলায়, এই এজারটা নিয়ে গেছি, ওনারা না নিয়ে ওনাকে রাজনৈতিক মামলা ভরি ওনার কোর্টে পাঠিয়ে দিচ্ছে। কালকে ওনার ওই মহিলার বাইব চট্টগ্রাম থেকে আনছে, ওই মহিলা মানে আমার 4 নাম্বার সতীনের বাইব এবং সতীনে আমার স্বামীর বাইর দেবর ইয়াসিন হেলাল, ওনারা আমার বাড়িতে এসছে। আমি ওনার বাইরে জেলে দিছি, যদি ওদেরকে এই 1 সপ্তাহের মাঝে ওনার বাইরে যদি বাইর না করি তাহলে আমার অনবাহ্য মৃত্যু, নইলে আমার একটা না একটা সাইড বাই সাইডে নষ্ট করব। আমি বাধ্যগত হয়ে আপনাদেরকে জানাতে বাধ্য হচ্ছি। এ বলে আমার বক্তব্য শেষ করি। এই ব্যাপারগুলো আমি খুবই হীনতা ভোগ করছি, প্লাস আমি আমার এলাকাবাসীর কাছে, সারা বাংলাদেশের যত ন্যায় নৈতিকতা লোক আছে সবার কাছে আমার জান ভিক্ষা চাচ্ছি। প্রশাসনের কাছে আমি আমার এই দাবি জানাচ্ছি, যদি ওনারা আমার এই সাক্ষাৎটা পাওয়ার পরে যদি কোনো অ্যাকশন নেই তাহলে আমি ধন্যবাদ, আর নইলে আমি এই প্রতিশ্রুতি নিচ্ছি ওদের হাতে আর মৃত্যু না হয়, আমি থানাতে যাই নিজের জীবন নিজে দিয়ে ফেলবো। বুঝলি, এই মহিলা আমার বারবার মারতে আসেন আমার ঘরে, আমি এই থানাতে এই ওসি স্যার আমার এই মামলা না নিয়ে আজ আমাকে এই কষ্ট দিচ্ছে। এই ওসি স্যার এই মামলা কোর্টে হবে, এই মামলা এখানে হবে না। তো আমি আপনাদের কাছে নিরাপত্তা চাচ্ছি, ওসির কাছে নিরাপত্তা চাচ্ছি, বাংলাদেশ যত লাইফে যত লোকজন আছে ওদের কাছে নিরাপত্তা চাইছি। যদি আমার এই নিরাপত্তা আমি না পাই, আমি এই শানবাগ থানায় ওসির সামনে যা আমি আমার নিজের জীবনটা নিজে দিয়ে ফেলবো, এটা আমি আমার প্রতিশ্রুতি।